হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে ইকোনমিক্সের ক্লাস 9-এর এনসিইআরটিটা পড়ানো শুরু করেছি। আগের দিনকে আমি পড়িয়েছি অর্গানাইজেশন অফ প্রোডাকশন, মানে কি দরকার হয় একটা অর্গানাইজেশনকে চালাতে গেলে সেই জিনিসগুলো আমি পড়ে নিয়েছি। যেমন হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশন চালাতে গেলে ল্যান্ডের দরকার হয়, লেবার দরকার হয়, ফিজিক্যাল ক্যাপিটাল দরকার হয়, হিউম্যান ক্যাপিটাল দরকার হয়, এন্টারপ্রাইজ মানে নলেজ দরকার, এন্টারপ্রাইজ দরকার হয়। আবার ক্যাপিটালের মধ্যে আমরা পড়েছি যে ফিক্সড ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল, এগুলো আমরা পড়ে নিয়েছি। যারা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নাও, দেখে নিলেই তোমরা সব বুঝতে পেরে যাবে। ওকে, তো চলো আজকে আমি এখান থেকে পড়বো যে ফার্মিং ইন পালামপুর। পালামপুর অর্থাৎ যে ভিলেজটাকে কল্পনা করেছে সেখানে কি হচ্ছে চলো দেখি। এবার দেখো, 1 নম্বরে বলছে যে ল্যান্ড ইজ ফিক্সড। ইয়েস, অলওয়েজ ল্যান্ড ইজ ফিক্সড, কারণ আমরা আগের দিনকেই পড়েছি যে ল্যান্ডটা হচ্ছে ফিক্সড ক্যাপিটালের মধ্যে পড়ে। আর এখানকার বেশিরভাগ লোকই হচ্ছে ফার্মিংয়ের সাথে যুক্ত আছে। 75% অফ দ্য পিপল আর ডিপেন্ডেন্ট অন দিস ফার্মিং। বাকিরা হচ্ছে ছোটোখাটো কিছু নন ফার্মিং কাজ করে, যেমন হচ্ছে তোমার কেউ হচ্ছে কিছু শপের কাজ করে, ছোটোখাটো দোকান, কেউ কিছু ছোটোখাটো শিল্পের কাজ করে, বা ট্রান্সপোর্টের সাথে যুক্ত এরকমভাবে আছে। তো এখানে যারা এবার ফার্মার্স আছে, তো সেই ফার্মার্সদের যদি আমি ভাগ করতে যাই দেখতে পারি, তো ফার্মার্সদের আবার দুটো ডিভিশন আছে। একটা হচ্ছে ফার্মার্স আর একটা হচ্ছে ফার্ম লেবারার্স। মানে একটা হচ্ছে চাষি আর একটা হচ্ছে যারা চাষির মতো লেবার দেয়। চলো তারপর দেখি কি বলছে। বলছে মানে এই দুটোকে নিয়ে আমরা এর পরে ভেতরে আরও মানে ডিটেলসে আমরা এটাকে নিয়ে আলোচনা করব। দেখো, এবার দেখো বলছে যে যেহেতু আমাদের ল্যান্ড সবসময় দরকার হবে, তো পালামপুরে তো তোমার সবাই হচ্ছে, যেহেতু তোমার ফার্মিং বেস, যেহেতু সবাই এগ্রিকালচারের ওপর নির্ভর করে, তো সেখানে ল্যান্ড খুবই দরকার। এবার দেখা যাচ্ছে ল্যান্ড একটা ন্যাচারাল রিসোর্সেস, ল্যান্ড খুব লিমিটেড। তো সেখানে দেখা যাচ্ছে ল্যান্ডের মানে এতটাই প্রয়োজন যে কিছু ওয়েস্ট ল্যান্ড আছে যেগুলোকেও মানুষ হচ্ছে ওয়েস্টল্যান্ডকেও হচ্ছে কনভার্ট করে কাল্টিভেটেড ল্যান্ড করে দিয়েছে। মানে যেখানে চাষবাস করছে, মানে যেসব জমিগুলো হচ্ছে মানে ফেলে দেওয়া হয়েছিল, যেসব জমিগুলোতে চাষবাস আগে হতো না, সেই সব জমিগুলোকেও কনভার্ট করে নেওয়া হয়েছে ধান চাষের জমি হিসাবে বা সবজি চাষের জমি হিসাবে। কারণ হচ্ছে বেশিরভাগ লোকই এখানে ফার্মিংয়ের ওপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো এখানে যেহেতু ওয়েস্টল্যান্ডকেও আমরা কাল্টিভেবল ল্যান্ড হিসাবে পরিণত করে নিয়েছি, আর যেহেতু ল্যান্ড হচ্ছে লিমিটেড, ফিক্সড, সেই জন্য এখানে আর কোনো রকমভাবে ল্যান্ডকে ইনক্রিজ করার কোনো রকম চান্স নেই, মানে নিউ ল্যান্ড প্রোডাকশন করার কোনো চান্স নেই। দেখো এখানে বলছে there exists no further scope to increase farm production by bringing new land under cultivation, মানে কাল্টিভেশন করার জন্য আর নতুন ল্যান্ড বাড়ানোর কোনো স্কোপই নেই সেখানে। এবার হচ্ছে এখানটায় কিছু ছকটার মধ্যে কিছু মেজারমেন্ট দিয়েছে ল্যান্ডের, যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট কোনো ল্যান্ডকে মেজার করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হেক্টর। এছাড়াও ছোটোখাটো জমি যদি গ্রামের মধ্যে মানে তোমার মেজার করা হয়, তো সেই সব লোকাল ইউনিটসগুলো যেগুলো আমরা ইউজ করে থাকি মেনলি, বিঘা, গিন্থা বা তোমার কাঠা, এগুলো হচ্ছে আমাদের লোকাল মেজারিং ইউনিট ফর ল্যান্ড। এবার 1 হেক্টর কোনটাকে আমরা বলবো যে 100 মিটার বাই 100 মিটার, 100 মিটার বাই 100 মিটার, মানে 100 মিটার দৈর্ঘ্য বাই 100 মিটার প্রস্থ, এরকম যে ল্যান্ডটা হবে চৌকো, সেই ল্যান্ডটাকে আমরা বলবো হচ্ছে 1 হেক্টর ল্যান্ড। ঠিক আছে, অনেক সময় এই মেজারিং ইউনিটটা দিয়ে যাবে যে 1 হেক্টর রিফার্স টু বা হোয়াট ইউ মিন বাই 1 হেক্টর অফ ল্যান্ড, তো তখন এখানে তোমরা এটা বলতে পারো। এবার বলছে যে 2 নম্বর পয়েন্টে ইজ দেয়ার এ ওয়ে ওয়ান ক্যান গ্রো মোর ফ্রম দ্য সেম ল্যান্ড, মানে একটা ল্যান্ডে তো চাষ করছে ঠিক আছে, কিন্তু এবার মানুষ যত বাড়ছে তত তো জমির সংখ্যাও কমে যাচ্ছে।
তো জমির সংখ্যা কমে গেলে কি হবে? দেখো, মানুষ বাড়ছে, মানুষ বাড়লে তোমার খাবারের পরিমাণও তোমায় বাড়াতে হবে। খাবারের পরিমাণ বাড়ালে কি হবে? চাষের পরিমাণ বাড়াতে হবে। আর চাষের পরিমাণ কখন বাড়ানো সম্ভব? যদি তোমার জমি এক্সট্রা থাকে। এবার জমি যখন লিমিটেড হয়ে যাচ্ছে তখন তাহলে কি করতে হবে? যে একটাই জমিতে তোমায় বারবার চাষ করতে হবে, বা একটাই জমিতে তোমায় এত ফসল ফলাতে হবে যেটা হচ্ছে তোমার সাফিসিয়েন্ট, তাই না? তো এইটাকে নিয়ে বলছি যে পালামপুরটা কোথায় আছে দেখো, বলছে ওয়েস্টার্ন পার্ট অফ দ্য উত্তরপ্রদেশ, ইউপির একটা জেলা হচ্ছে এই পালামপুর, যেটাকে নিয়ে আমরা এই এতক্ষণ ধরে আলোচনা করছি। আর পালামপুরে হচ্ছে সব ল্যান্ড হচ্ছে ইউজ হয়ে গেছে, সেখানে আর কোনো ল্যান্ড নেই বাঁচাকুচা, যেটাকে নিয়ে আমরা নিউভাবে কোনো কিছু করব। আর দেখো এখানকার বলছে যে দেখো এখানে যেসব ফার্মাররা আছে সেই ফার্মাররা কি কি উৎপন্ন করতে পারে, যে রেইনি সিজনে বা খারিফ সিজনে হচ্ছে তোমার জোয়ার, বাজরা, এইসব প্ল্যান্টগুলো হচ্ছে ওরা ওরা উৎপন্ন করে। ওরা উৎপন্ন করে কী করে সেটা ওরা নিজেদের খাওয়ার জন্য রাখতে পারে। কিছু হচ্ছে তোমার যারা ক্যাটেলস আছে বা ওদের যেসব পোষ্য আছে তাদের সেসব পোষ্যদের খাওয়াতে পারে, এরকমভাবে চলে। এছাড়াও হচ্ছে ওরা কি চাষ করতে পারে, অক্টোবর ডিসেম্বর করে যখন আসে তখন ওরা কিছু পটেটো বা আলুর চাষ করে। এছাড়াও শীতকালে যখন রবি ফসলের সিজন তখন হচ্ছে ওরা গম বা হুইট হচ্ছে চাষ করে। তো এই যে হুইটটা যে প্রডিউস করছে সেই ফার্মারটা তো দেখতে হবে যাতে আমার হুইটটা এমন অ্যামাউন্টে হয় যে আমার ফ্যামিলি সেই হুইটটা ইউজ করতে পারবে, প্লাস এক্সট্রা কিছু থেকে যাবে যেটাকে নিয়ে আমি বাজারে বিক্রি করব, আর সেখান থেকে আমি কিছু পয়সা পাবো, মানে আমার রোজগার হবে, তাই তো? দেখো এখানটায় বলছে যে ফ্রম দ্য হুইট প্রডিউসড ফার্মার্স কিপ ইনাফ হুইট ফর দ্য ফ্যামিলিজ কনজামশন অ্যান্ড সেল দ্য সারপ্লাস হুইট অ্যাট দ্য মার্কেট অফ রায়গঞ্জ। তোমার জমিতে এতটাই প্রোডাকশন হতে হবে যে তুমি তোমার ফ্যামিলি কনজামশনের জন্য কিছুটা রাখতে পারবে, আর বাকি যে অতিরিক্ত তোমার হুইটটা হবে সেটা তুমি আশেপাশে এই যে রায়গঞ্জ যে বড় মার্কেটটা আছে তুমি সেখানে বিক্রি করে দিতে পারবে। এছাড়াও দেখো কি বলছে যে এছাড়াও কিছু মানুষ আছে, কিছু ফার্মার আছে যারা হচ্ছে সুগার কেন হচ্ছে তোমার চাষ করছে, এই যে আখ যেটাকে আমরা বলি সেই আখটা চাষ করছে। এবার এই আখটা চাষ করছে কেন? আখ থেকে হচ্ছে আখের রস বের করবে, আখের রস থেকে হচ্ছে জ্যাগারি তৈরি হবে বা গুড় তৈরি হবে। সেই গুড়টা পাশাপাশি যে ট্রেডার আছে, যেমন হচ্ছে শাহপুর বলে যে জায়গাটা আছে, ভিলেজটা আছে, সেই শাহপুরে হচ্ছে বিক্রি করে দিতে পারবে, তাহলে সেই কিছু তার কিছু ইনকাম হবে। এইভাবে হচ্ছে ওখানে ফার্মাররা চালায়। এবার বলছে যে কেন এই যে ফার্মাররা আছে, দেখো এই ফার্মারদের বলা হলো যে বিভিন্ন রকম সিজনে বিভিন্ন রকম ক্রপ তৈরি করছে। শীতে একরকম, তারপরে তোমার জুন জুলাইতে একরকম করছে, রেনি সিজনে আর একরকম করছে, রাবি, খারিফ, জায়েদ। আমরা এগুলো পড়েছি জিওগ্রাফিতে যে 3 রকমের ফসল হয়, 3 রকম সিজনে হয়, 3টে আলাদা আলাদা ফসল হয়। তো এই যে আলাদা আলাদা যে ফসলগুলো হচ্ছে, তো ফার্মার্সদের তাহলে 3টে সিজন তো আর সমান নয়। তো ফার্মার্সদের তাহলে এই ডিফারেন্ট ক্রপস যে উৎপন্ন হচ্ছে তার জন্য তাহলে কী কী জিনিসগুলো দরকার হতে পারবে, যার জন্য ফার্মার হচ্ছে এই ক্রপসগুলো তৈরি করতে পারবে। তার মধ্যে যদি 1 নম্বর দেখতে যাও তো তোমার দরকার হবে ইরিগেশন, হচ্ছে জলসেচ ব্যবস্থা। ওয়েল ডেভেলপড সিস্টেম অফ ইরিগেশন তোমার দরকার, ভালো জলসেচ ব্যবস্থা তোমার দরকার। ধরো তুমি একটা জমিতে ধান চাষ করতে যাচ্ছ, আর তোমার যদি সেখানে জলই নেই তাহলে তোমার ধান চাষ হবে কী করে? বা তুমি ধরো পাট চাষ করছো, তোমার তো পাট চাষের জন্য প্রচুর জল লাগে। তো তুমি এমন একটা জায়গায় চাষ করো যেখানে প্রচুর পরিমাণে জল আছে, বা তোমার সেখানে ইরিগেশন সিস্টেম ভালো আছে, যেখানে জলসেচ ব্যবস্থা ভালো আছে, এইরকম জায়গায় হচ্ছে এইসব চাষগুলো করতে হবে। যদিও বা তোমার ইরিগেশনটা পালামপুর ভিলেজে পরে এসছে। বলছে ইলেকট্রিসিটি কেম আর্লি,
ইলেকট্রিক কিন্তু আগে চলে এসেছিলো। আর এই ইলেকট্রিক আসার জন্যই কি হয়েছে, পরে পরে যখন ডেভেলপ হয়েছে তখন গভর্নমেন্ট কি করেছে যে ভালো ইরিগেট করার জন্য ইলেকট্রিক রান টিউবওয়েলস পরে বসিয়েছে। আর প্রথমে যেটা বসিয়েছিল সেটা হচ্ছে এমনি টিউবওয়েলস বসিয়েছিল, ল্যান্ডেতে গভর্নমেন্ট থেকে এমনি টিউবওয়েলস বসিয়ে দিয়েছিল কয়েকটা অল্প সংখ্যক, যাতে চাষবাস করতে সুবিধা হয় বা মানুষের নিজস্ব কনজাম্পশন ওয়াটারও সেখান থেকে পেতে পারে। এবার যখন মানুষরা বুঝলো যে ওই জলটা তাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হচ্ছে, অনেক ভালো তাতে চাষবাস হচ্ছে ওই ইরিগেশন সিস্টেমটার জন্য, তখন কি করলো যে কিছু ফার্মার্স যাদের একটু টাকা পয়সা আছে তারা কি করলো, নিজেরাই প্রাইভেট টিউবওয়েল বানিয়ে নিল, নিজেরাই তাহলে তখন ওই নিজেদের প্রাইভেট টিউবওয়েল দিয়ে নিজেরা নিজেদের প্রয়োজনটা মেটাতে লাগলো। এর ফলে দেখা যায় যে মিড 1970s দেখা যায় যে পালামপুরে বেশিরভাগ জমি হচ্ছে ওয়েল ইরিগেটেড হয়ে যায় এই তোমার টিউবওয়েলসটা আসার ফলে। বেশিরভাগ ফ্যামিলি প্রায় দেখো বলছে যে 200 হেক্টরস এরিয়া হচ্ছে তোমার ওয়েল ইরিগেটেড হয়ে যায় অ্যাট দ্য ভিলেজ অফ পালামপুর। ঠিক আছে, এবার এইখানটায় বলছে যে দেখো এই ছকটার মধ্যে এমনিতে আমরা কি দেখতে পাই যে গঙ্গা বা তার আশেপাশে যেসব অঞ্চলগুলো বা যে কোনো নদীর আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ওয়েল ইরিগেটেড বা সেখানে আমরা ভালো ফসল পেতে পারি, কারণ হচ্ছে সেখানে পলি মাটি আছে, জলের মানে প্রচুর পরিমাণে আমরা জল পাই। যে কোনো নদী, রিভারাইন প্লেন্স বলো, কোস্টাল যেসব রিজিয়ন আছে সেখানে হচ্ছে ওয়েল ইরিগেটেড, তাই না? আমাদের তুমি এই যে দক্ষিণে যে গঙ্গার যে তোমার সমভূমিটা বলো বা ইউপি ফিউপি এইসব জায়গায়, মানে যেখানে উত্তরাখণ্ড বা যেখানে তোমার গঙ্গার যেখান দিয়ে সমভূমিতে গঙ্গাটা এসছে, উত্তরাখণ্ডে তো তোমার ওখানে তো পাহাড়ি অঞ্চল, ওখানে নয়, মানে যেসব জায়গা দিয়ে সমভূমিতে গঙ্গা এসছে বা অন্যান্য যেসব নদী আছে, যেমন ধরো তোমার দামোদর নদীর ধারে দেখতে পাবে, কোলাঘাটে গেলে দামোদর নদীর ধারে দেখতে পাবে যে মানে তোমার চাষবাস হচ্ছে, রূপনারায়ণ নদীর ধারে দেখতে পাবে চাষবাস হচ্ছে। তো এইরকমভাবে হচ্ছে বিভিন্ন নদীর যে প্লেন আছে, রিভারাইন প্লেনগুলো, সেগুলোতে হচ্ছে ওয়েল ইরিগেটেড। কিন্তু একটা অঞ্চল আমাদের ওয়েল ইরিগেটেড নয়, সেটা হচ্ছে যে ডেক্কান প্ল্যাটিউ বেল্ট, মানে তোমার যে পেনিনসুলা যেটা আছে, যেটা নিচের দিকে মানে প্রজেক্ট করে আছে আমাদের ইন্ডিয়ার ম্যাপে, যে ত্রিভুজ আকৃতির, ওইটা যে মাঝখানটা, ওইখানটা হচ্ছে ওয়েল ইরিগেটেড নয়, কারণ ওখানে সেরকমভাবে কোনো নদী আমরা দেখতে পাই না। তার ফলে কি হয়েছে যে ওখানে যদি আমার চাষ করতে হয় তাহলে ওখানে আমাকে টিউবওয়েল লাগাতে হবে বা অন্য কোনোভাবে ওই জায়গাটাকে ইরিগেটেড করতে হবে, ওয়েল ডেভেলপড ইরিগেশন সিস্টেম ওই সব জায়গায় আনতে হবে যদি আমরা ওখানে চাষবাস করতে যাই। যদিও বা দেখা যায় যে আমাদের কান্ট্রিতে লেস দ্যান 40% ইরিগেশন হয়েছে, মানে আমাদের এতই জমি আছে যে আমাদের দেশে ইরিগেশন সিস্টেম ভালো হলেও বেশিরভাগ জমি দেখা যায় যে এখনও ওয়েল ইরিগেটেড নয়। এবার দেখো একটা কোয়েশ্চেন আমরা মানে আমাদের মনে আসছে যে মাল্টিপল ক্রপিং, আমরা এটা অনেকবার শুনেছি। তো মাল্টিপল ক্রপিং বলতে আমরা কী বলবো, যে একটা জমিতে একটা নির্দিষ্ট পরিমাণ ল্যান্ডে যখন তুমি ফসল বারবার ফলাচ্ছ, 2 বা ততোধিক বার যখন একই জমিতে আমরা ফসল ফলাচ্ছি, তখন সেটাকে আমরা বলবো মাল্টিপল ক্রপিং। সেই প্রসেসটাকে আমরা বলবো মাল্টিপল ক্রপিং। দেখো বলছে যে টু গ্রো মোর দ্যান ওয়ান ক্রপ অন এ পিস অফ ল্যান্ড ডিউরিং দ্য ইয়ার ইজ নোন অ্যাজ মাল্টিপল ক্রপিং। মানে এক বছরের মধ্যে যদি তুমি একের বেশি বার একই জমিতে চাষ করো তখন সেই প্রসেসটাকে আমরা বলবো মাল্টিপল ক্রপিং। এই মাল্টিপল ক্রপিংয়ের ফলে কি হয়েছে যে আমাদের প্রোডাকশান ইনক্রিজ হয়ে গেছে। একটা নির্দিষ্ট পরিমাণ ল্যান্ডে তুমি যদি বারবার চাষ করো তাহলে তুমি যে প্রোডাকশানটা পাবে সেটা অবশ্যই বেশি হবে, মানে আমাদের প্রোডাকশানটা বেশি হয়ে গেছে। তো এই যে পালামপুর ভিলেজটা আছে, পালামপুর ভিলেজে যে ফার্মার্সরা আছে তারা মেনলি হচ্ছে 2 ধরনের ক্রপ ইউজ করে, আর হচ্ছে পটাটো গ্রো করে, আর মানে পটাটোটাকে তারা কিছুদিন হলো ইউজ করছে। এছাড়া হচ্ছে হুইট,
তারা করছে, বাজরা, এগুলো তো তারা আগে থেকেই করছে। এবার দেখো এইখানটায় বলছে যে প্রোডাকশন যদি ইনক্রিজ তোমার করতে হয় অবভিয়াসলি, তখন তোমাকে সেখানে মাল্টিপল ক্রপিং করতে হবে, মানে একই জমিতে অনেকবার চাষ করতে হবে। বা অন্য যে মেথডটা আছে মডার্ন মেথড, সেটা হচ্ছে যে হায়ার ইল্ডের যে সিডসগুলো আছে সেগুলো তোমায় ব্যবহার করতে হবে, তাই তো? এবার ইল্ড মানে এই যে আমরা যে প্রোডাকশন বলছি, এই প্রোডাকশনটাকে আমরা কোনটাকে বুঝবো যে প্রোডাকশন মানে বলবো যে আমরা একটা ল্যান্ড থেকে একবারে যে পরিমাণ ফসলটা পাচ্ছি। ধরো তোমার 1 হেক্টর জমি আছে, 1 হেক্টর জমিতে তুমি হয়তো ধান চাষ করলে, একবার ধান চাষ করলে, তো এই যে একবার ধান চাষ করে যে ফসলটা তুমি পেলে, দ্যাট ইজ কল্ড ইল্ড ইন এ সিঙ্গেল সিজনে। মানে তুমি একটা সিঙ্গেল সিজনে যে পরিমাণ ফসল পাচ্ছ সেই পরিমাণ ফসলটাকে আমরা বলবো ইল্ড। ক্রপ ইল্ড হচ্ছে এরকমভাবে মেজার করা হয়। তো তুমি মানে দুরকমভাবে হচ্ছে আমরা আমাদের প্রোডাকশনটাকে বাড়াতে পারি। একটা হচ্ছে যে তোমার হয় মাল্টিপল কাল্টিভেশন করতে হবে, বা তোমার হায়ার ইল্ড মানে যাতে হয় সেই দিকে যেতে হবে, সেটা হচ্ছে মডার্ন মেথড। তো এই মডার্ন মেথডটা কখন এসেছিলো? আগে কি হতো, ফার্মাররা মানে 1960s গ্রিন রেভলিউশন হওয়ার আগে কি হতো, ট্র্যাডিশনাল ওয়েতে বা চিরাচরিত ওয়েতে যেভাবে চাষবাস হতো সেইভাবেই চাষবাস হতো। মানে লো ইরিগেটেড ল্যান্ড ছিল, তারপরে ধরো যেসব মানে তোমার সিডস যেগুলো বা বীজ যেগুলো ইউজ করতো সেগুলো থেকে বেশি হচ্ছে ফসল হতো না, বা যে তোমার ইয়েগুলো সারগুলো ইউজ করতো সেই সারগুলোও হচ্ছে তোমার মানে ন্যাচারাল ম্যানিওর থেকে তৈরি হতো, মানে তোমার জীবজ সার হতো, জীবজ ফার্টিলাইজার হতো। তো সেই সব থেকে হচ্ছে প্রোডাকশানটা কম হতো। তো প্রোডাকশান বেশি করার জন্য 1960s যখন গ্রিন রেভলিউশন হলো, তখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান ফার্মার্সদের হাতে হাই ইল্ডিং ভ্যারাইটিস অফ সিডস চলে আসছে, যেটাকে আমরা HYV বলছি, হাই ইল্ডিং ভ্যারাইটিস অফ সিডস। মানে অল্প সিডস থেকে তুমি বেশি প্রোডাকশান পেতে পারবে, এই রকম জিনিস চলে এলো, যেটাকে আমরা মডার্ন মেথডের আন্ডারে ঢুকিয়ে নিয়েছি। এবার কী বলছে, তার ফলে কি দেখা যাচ্ছে যে এখনকার যেসব ফার্মার আছে তারা দেখা যাচ্ছে ওই একই সেম জায়গার মধ্যে বেশি লার্জ কোয়ান্টিটিতে হচ্ছে ফুড গ্রেন তৈরি করতে সক্ষম হচ্ছে, রাদার দ্যান মানে আর্লিয়ার। আগে ট্র্যাডিশনাল ওয়েতে যে পরিমাণ হচ্ছে গ্রেন উৎপন্ন হতো, যে পরিমাণ ফার্মার ইল্ড পেত, এখন তার থেকে ইল্ড অনেকটাই বেশি পাচ্ছে, কারণ হচ্ছে তোমার এখানে HYV সিডস ইউজ করছে। যদিও বা এই HYV সিডস গ্রিন রিভলিউশনের ফলে এসছে, এরও কিছু মানে তোমার দরকার আছে, যেমন হচ্ছে এটার ভালো করে গ্রো করার জন্য কী দরকার, প্লেন্টি অফ ওয়াটার নিডেড, মানে প্রচুর পরিমাণে জল দরকার, আর হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার দরকার, এগুলো হচ্ছে তোমার দরকার, আর পেস্টিসাইড দরকার, প্রচুর পরিমাণে পেস্টিসাইড দরকার। তো 3টে জিনিস তোমার দরকার হচ্ছে HYV সিডস থেকে ভালো ইল্ড পেতে গেলে। 1 নম্বর হচ্ছে যে মানে প্লেন্টি অফ ওয়াটার বা প্রচুর পরিমাণে তোমার জল দরকার, কেমিক্যাল ফার্টিলাইজার দরকার, আর হচ্ছে পেস্টিসাইড দরকার। এই 3টে দিয়ে তুমি যদি HYV সিডস দিয়ে যদি তুমি চাষ করো, তো দেখতে পাবে যে ট্র্যাডিশনাল মেথডের থেকে তুমি মডার্ন মেথডে আরও বেশি পরিমাণ ইল্ড পাচ্ছ। তো এখানে হচ্ছে যে সব কিছু করেছে, সব কিছু করে হচ্ছে এই পালামপুরের চাষিরা হচ্ছে আগের থেকে অনেক বেশি পরিমাণে হচ্ছে ইল্ড পাচ্ছে। এবার যদি দেখা যায় যে এই যে কেমিক্যাল ফার্টিলাইজার বা এই যে মডার্ন মেথড যে টেকনিকটা, মডার্ন ফার্মিং মেথড টেকনিক, সেটা আমাদের ইন্ডিয়াতে কোথায় বেশি ব্যবহার করা হয়, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই সব যে মানে তোমার রাজ্যগুলো আছে বা স্টেটসগুলো আছে, এই সব জায়গায় দেখা যায় যে এই মডার্ন ফার্মিং মেথডটা খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। কারণ এইখানে যে ফার্মার্স আছে তাদের ওয়েল ইরিগেটেড সিস্টেম আছে, তাদের কাছে টিউবওয়েল আছে, তারা হচ্ছে HYV সিডস ইউজ করছে, কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছে,
পেস্টিসাইড ইউজ করছে, এই সবগুলো ইউজ করছে। এছাড়াও আরও কেন তোমার উন্নতি দেখা যায়, কারণ হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন রকমের ফার্মিং মেশিন কিনে নিয়েছে, যেমন হচ্ছে ট্র্যাক্টর কিনেছে, ট্র্যাক্টর কিনে তারা জমিকে হারভেস্ট করছে। তার ফলে কি হচ্ছে, প্লাউ করছে, লাঙল দিয়ে আগে যেটা করতো এখন ট্র্যাক্টর দিয়ে করছে। তো তোমার জমিটা তাড়াতাড়ি, একটা কাজ যেটা 4 দিন সময় লাগতো সেটা একদিনে হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে যে মানুষের অনেকটা টাইম বেঁচে যাচ্ছে। তো এইভাবে মডার্ন মেথড টেকনিকটা ইউজ করার ফলে দেখা যাচ্ছে যে পালামপুরে যেখানে ট্র্যাডিশনাল ওয়েতে আগে হচ্ছে পার হেক্টর জমিতে 1300 কেজি হচ্ছে তোমার ইল্ড পাওয়া যেত, সেখানে HYV বা মডার্ন টেকনিক ইউজ করে এখন ওই পার হেক্টর জমিতেই, মানে সেম অ্যামাউন্ট অফ জমিতেই 3200 কেজি হচ্ছে ইল্ড পাওয়া যাচ্ছে। মানে ডাবলেরও বেশি ইল্ড আমরা সেখান থেকে পাচ্ছি। তার মানে দেখো হচ্ছে এখানে হচ্ছে লার্জ প্রোডাকশন অফ হুইটস হচ্ছে, যেটা হচ্ছে সবারই জন্য খুব ভালো, ফার্মার্সের জন্য ভালো। ফার্মার্সরা সেখান দিয়ে হচ্ছে, দেখো এখানটায় দেখো দুটো ছক করেছে, প্রোডাকশন অফ পালসেস আর প্রোডাকশন অফ হুইটস। এখানটায় সালটা বলেছে, দেখো 65-66তে কী হতো, 10 টন হতো, এখানেও 10 টন হচ্ছে। এবার দেখো যত গ্রিন রেভলিউশনের ফলে কিভাবে উন্নতি হয়েছে, দেখো হুইটে দেখো আগে 10 ছিল, এখন সেখান থেকে কোথায় এসছে, দেখো হুইট এখন হচ্ছে 94 টন হুইট তৈরি হয়। পালসে অতটা উন্নতি দেখা যায়নি, তবু উন্নতি হয়েছে, কিন্তু হুইটে মারাত্মক লেভেলের উন্নতি দেখা গেছে। তো এই পালামপুর ভিলেজের যে ফার্মার্সরা, ওরা যেহেতু হুইট প্রোডাকশন করে বা হুইটের ফার্মিং করে, তো ওরা হচ্ছে এই হাই ইল্ড ভ্যারাইটি সিডস থেকে প্রচুর পরিমাণে হচ্ছে মানে ইল্ড পাচ্ছে। মানে ওই মডার্ন মেথড ইউজ করে ওরা হচ্ছে প্রচুর পরিমাণে ইল্ড পাচ্ছে। তার ফলে ওদের নিজেদের, মানে ওরা আগে ফার্মার্সদের যে অবস্থাটা ছিল সেখান থেকে এখন একটু উন্নত হয়েছে, কারণ ওরা হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে, অনেক টাইম সেভ হয়ে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, মানুষ অন্য কিছু কাজ করতে পারবে। আর যেহেতু প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে, তো কী হবে, তুমি তোমার ফ্যামিলির জন্য কিছু রেখে সারপ্লাস একটু বেশি হবে, সারপ্লাস বেশি হলে কী হবে, তুমি সেইটা বাজারে বিক্রি করতে পারবে। তার ফলে কী হবে, তোমার এক্সট্রা কিছু টাকা পয়সা ইনকাম হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমি কন্টিনিউ করব পার্ট 3 দিয়ে। তোমরা ভিডিওটা দেখো, আমার মনে হয় তোমাদের সবারই বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি হাইলাইট করে দিয়েছি। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের মধ্যে যাদের প্রয়োজন আছে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, টিল দেন, বাই।